শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন। একদিকে খালেদা জিয়ার মৃত্যুর খবর, অন্যদিকে তারেক জিয়ার দেশে না আসার ইঙ্গিত। বিপরীতে ফাঁসির সাজা মাথায় নিয়ে শেখ হাসিনা নির্বাসনে এবং তার ছেড়ে সজীব ওয়াজেদ জয়ও রাজনীতি থেকে অনেক দূরে। যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দুটি দলের প্রধান নীতি নির্ধারকেরাই এখন কেউ মৃত্যু পথযাত্রী, আবার কেউ মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে রয়েছেন। এ অবস্থায় বিএনপি ও আওয়ামী লীগ দুটি দলেরই নেতৃত্ব শূন্য, যে কারণে এই ফাঁকা জায়গাটি দখলে মরিয়া হয়ে উঠেছে কয়েকটি কুচক্রী মহল। আর এতেই যেন বাংলাদেশের রাজনীতিতে কার্যকর হতে চলেছে -4 তত্ত্বের বাস্তব রূপায়ণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের খোলাসা করব হাসিনা, খালেদা, তারেক ও জয়কে রাজনীতি থেকে মাইনাসের যে পরিকল্পনা হচ্ছে সে সম্পর্কে। তাছাড়া আরও জানাবো এর পেছনে দায়ী কারা এবং কোন সেই দানবীয় শক্তি এই পরিকল্পনা করছে সেটিও। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। 2007 সালে 11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পর দুই প্রধান দলের নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। ঠিক সে সময়ই প্রথম আলোচনায় আসে বহুল আলোচিত -2 তত্ত্ব। এই তত্ত্বের লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দেওয়া এই দুই নেত্রীকে মাঠের বাহিরে সরিয়ে একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পুরো প্রক্রিয়াটি ছিল এক ধরনের বিদেশি শক্তির ব্লুপ্রিন্ট, যা বাস্তবায়নের দায়িত্ব নেয় দুই দলের অভ্যন্তরীণ সংস্কারপন্থীরা। বিকল্প নেতৃত্ব হিসেবে তখন সামনে আনা হয়েছিল নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নামও। তবে শেষ পর্যন্ত সেই পরীক্ষামূলক প্রচেষ্টা ব্যর্থ হয়। 2008 সালে নির্বাচনে বিপুল ভোটে আবার ক্ষমতায় ফিরে আসেন শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী হন খালেদা জিয়া। ফলে -2 তত্ত্ব কার্যত রাজনৈতিক ইতিহাসের এক পরিত্যক্ত অধ্যায়ে পরিণত হয়। সংস্কারপন্থীদেরও পড়তে হয়েছিল নীরব নির্বাসনে। কিন্তু ইতিহাস আবার ফিরে এসেছে অন্য রূপে। 2024 সালের গণ অভ্যুত্থান রাজনীতির স্রোত ঘুরিয়ে দিল সম্পূর্ণ। আবারও ফিরে এলো সেই মাইনাস তত্ত্ব, তবে এবার আরও শক্তিশালী ও বাস্তবসম্মত আকারে। ফিরে এসেছেন ড. মোহাম্মদ ইউনূসও। 17 বছরের শাসন শেষে বিদায় নিয়েছে আওয়ামী লীগ। মানবতা বিরোধী অপরাধে তার ফাঁসির দণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া দুর্নীতির মামলায় কারাদণ্ড এবং আরও অনেক মামলা বিচারাধীন আছে। বিশ্লেষকরা তার বয়স এবং বাস্তবতা বিবেচনায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক ক্যারিয়ার কার্যত শেষ দেখছেন। আওয়ামী লীগের যেভাবে ভূমিকম্পের মতো পতন ঘটেছে, তাতে দলটির ফিরে আসতে বহু বছর লেগে যেতে পারে। ততদিন ভারতে নির্বাসিত শেখ হাসিনা দলকে নেতৃত্ব দেবার মতো সক্ষম থাকবেন কিনা তা একটি বড় প্রশ্ন। অন্যদিকে আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে তার যা শারীরিক অবস্থা, তাতে বেগম জিয়ার পক্ষে রাজনীতিতে সক্রিয় হওয়া সম্ভব কিনা তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। চিকিৎসকরা তার স্বাস্থ্যের ব্যাপারে যে উদ্বেগজনক বার্তা দিচ্ছেন, তারও জটিল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। তবুও বিএনপি মনোনয়ন তালিকায় খালেদা জিয়ার নাম রাখা হয়েছে। কারণ একটাই, এত বছর পরেও দলটির সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় প্রতীক তিনিই। ভোটের মাঠে খালেদা জিয়ার নাম মানেই বিএনপির এক ধাপ এগিয়ে থাকা। সেই ভাবনা থেকেই তার ভঙ্গুর স্বাস্থ্যের মধ্যেও দল সিদ্ধান্ত নিয়েছিল 3টি আসন থেকে তাকে প্রার্থী করা হবে। কিন্তু হঠাৎ তার সাম্প্রতিক অসুস্থতা পুরো চিত্রটাই পাল্টে দিয়েছে। এখন বড় প্রশ্ন, তিনি আদৌ কি ভোটে অংশ নিতে পারবেন? আর তার চেয়েও বড় প্রশ্ন, আগামী দিনে তিনি কি বিএনপিকে নেতৃত্ব দেওয়ার মতো শারীরিকভাবে সক্ষম থাকবেন? এর মাঝে ছড়িয়ে পড়েছে আরেকটি বিতর্কিত গুঞ্জন, খালেদা জিয়া নাকি কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন। স্বাভাবিকভাবেই এই দাবি কতটা সত্য তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে এমন গুজবই তার বর্তমান অবস্থাকে ঘিরে অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলছে। ফলে বিশ্লেষকরা আপাতত খালেদা জিয়াকে মাইনাসের কাতারে ফেলছেন। এই দুই প্রভাবশালী নেত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া মাইনাস সমীকরণের বাহিরে বাকি রইল আরও 2 জন। তারা হলেন বেগম জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। অনেকে তাদের দেখছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের 2 সম্ভাব্য কাণ্ডারি হিসেবে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারেক রহমান।
লন্ডন থেকে দীর্ঘ ১৬ বছরের নির্বাসনকালে দলকে সংগঠিত রাখা, সরকার বিরোধী আন্দোলনের রণকৌশল তৈরি করা, এসবই তাকে ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনীতিতে প্রায় অপ্রতিদ্বন্দ্বী এক শক্তিতে পরিণত করেছিল। দলীয় নেতাকর্মীদের স্বপ্ন ছিল তারেক রহমান দেশে ফিরবেন, সামনে নির্বাচন পরিচালনা করবেন এবং নতুন নেতৃত্ব হিসেবে বিএনপিকে এগিয়ে নেবেন। কিন্তু সে স্বপ্নের আড়ালে লুকিয়েছিল এক নির্মম বাস্তবতা। বেগম খালেদা জিয়ার হঠাৎ অবনতিশীল শারীরিক অবস্থায় দেশজুড়ে যখন দাবিতে ফেটে পড়ে অসুস্থ মাকে শেষবার দেখার জন্য তারেক রহমান দেশে আসুন, তখন সেই আকুতি শেষ পর্যন্ত নিজেই নীরবে প্রত্যাখ্যান করেন তারেক। এক ফেসবুক স্ট্যাটাসে জানান, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এই বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। এই দুটি লাইন যেন হাজারটি প্রশ্নের অবতারণা করে। তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে নানা ধরনের জল্পনা তো ছিলই, এবার তাতে যেন সায় দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই। অনেকে বলছেন ব্রিটেনে তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, এই স্ট্যাটাস সেটে তার পক্ষে দেশে আসা সম্ভব নয়। অনেকে বলছেন তার অজানা নিরাপত্তাহীনতার কথা। অনেকে বিভিন্ন বৈদেশিক শক্তির কথাও উল্লেখ করে বলছেন তারা চায় না তারেক বাংলাদেশের রাজনীতিতে ফিরুক। বিএনপি নেতারা এ ব্যাপারে খোলাসা করে কোনো বক্তব্য দিচ্ছেন না, তারা এক ধরনের রহস্য জিয়ে রাখছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তো বলেই ফেললেন দেশে আসবেন কিনা এটি তারেক রহমান এবং তার পরিবারের ব্যক্তিগত ব্যাপার। এমন নানা ধরনের কথা যখন রাজনীতির আকাশে জমছে, তখন অনেক পর্যবেক্ষক তারেক রহমানকে দেশের বর্তমান প্রেক্ষাপট থেকে মাইনাস হিসেবে বিবেচনা করছেন। বাকি রইল আর একজন, তিনি হলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের নাগরিক সজীব ওয়াজেদ জয় কখনোই আওয়ামী লীগের সরাসরি রাজনীতিতে খুব বেশি সক্রিয় ছিলেন না। তাকে বেশি দেখা গেছে সরকারের তথ্য প্রযুক্তি খাতে পরামর্শ দিতে, যেখানে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। ৫ আগস্টের পর তিনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার দিতে শুরু করেন, কিন্তু এরপরই পরিস্থিতি পাল্টে যায়। প্লট জালিয়াতি মামলায় জয়ের বিরুদ্ধে ৫ বছরের কারাদণ্ড ঘোষিত হয়েছে, যা তাকে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ফিরে আসার পথ কার্যত বন্ধ করে দিয়েছে। আরও আলোচনার জন্ম দেয় তার সাম্প্রতিক এক সাক্ষাৎকার, যেখানে তিনি নিজেই -4 তত্ত্বের কথা উল্লেখ করেন। জয়ের অভিযোগ ছিল স্পষ্ট, বাংলাদেশে 2 বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব বসানোর জন্য বিদেশ থেকে অগণতান্ত্রিক একটি প্রকল্প পরিচালিত হচ্ছে। তার মতে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের শীর্ষ নেতাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটি বৃহৎ খেলা চলছে, যার নেপথ্য পরিচালনা দেশেও নয়, বরং বিদেশি শক্তির হাতেই। -4 এই ষড়যন্ত্র তত্ত্ব মূলত সজীব ওয়াজেদ জয়ের সেই সাক্ষাৎকারের পরেই আলোচিত হচ্ছে। এমন এক অস্থির প্রেক্ষাপটে সামনে আসছে জাতীয় নির্বাচন, আর দেশের রাজনীতির 4 কেন্দ্রীয় মুখ শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয় যদি কেউই নেতৃত্বের ময়দানে না থাকেন, তাহলে আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন আসলে কারা? পাশাপাশি বাতাসে ভাসছে আরও কিছু রাজনৈতিক ব্যক্তি ও সম্ভাব্য নতুন দলের নাম, যারা এই শূন্যতার সুযোগে সামনে আসতে পারে। রাজনীতির জোয়ার ভাটার এই দেশে বড় কোনো চমক সামনে অপেক্ষা করছে, এমনটাই মনে করছেন অনেক পর্যবেক্ষক। কে জানে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব কার হাতে গড়ে উঠবে? আপনার কি মনে হয়, আওয়ামী লীগ, বিএনপি নাকি অন্য কোনো দল? কমেন্টে লিখে জানান দলটির নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।